সো ম্যানচেস্টার সিটি লাস্ট 7টা ম্যাচের একটা ম্যাচও জিতে নাই এবং পেপ গার্দিওলার টিম ম্যানচেস্টার সিটি যেখানে 7টা ম্যাচের একটা ম্যাচও জিতে নেয়, অবশ্যই কোনো না কোনো কারণ তো আছে। তো ইউজুয়ালি আমি কোনো স্ক্রিপ্ট লিখি না বা কোনো কিছু লিখে রাখি না যেটা আমি মেমোরাইজ করে পরে বলতে পারবো। আমি সবকিছু মাথায় যখন ইনস্ট্যান্ট যেটা সেটাই বলি। বাট ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে আমি বেশ কয়েকটা পয়েন্ট লিখছি। তাদের লাস্ট যে কয়েকটা ম্যাচ আছে ওগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হচ্ছে পার্সোনালি যে পয়েন্টগুলো, সো আমি ওগুলো একটু অ্যাড্রেস করার ট্রাই করবো। ম্যানচেস্টার সিটি কেন অফ ফর্মে আছে, কেন তারা ম্যাচ জিততে পারতেছে না, হোয়াই দে আর স্ট্রাগলিং ইন প্রিমিয়ার লিগ, হোয়াই ইন ইউসিএল, মানে এভরিথিং। সো প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ রড্রি। এখন এইটা বললে অনেকেই বলে যে একজন প্লেয়ারের জন্য একটা টিমের এই অবস্থা হবে। ইয়েস, ইউ আর রাইট, একজন প্লেয়ারের জন্য এমন অবস্থা হবে। রড্রি হচ্ছে একজন মডার্ন ডে হোল্ডিং মিডফিল্ডার যার মধ্যে আপনি একটু বুস্কেটস টাইপের ভাইব পাবেন। এই টাইপের মিডফিল্ডাররা সাধারণত একটা গেম কন্ট্রোল করে। এই টাইপের মিডফিল্ডাররা আপনাকে সেকেন্ড বল উইন করতে সাহায্য করে। আপনি যখন একটা পজিশন বেসড গেম খেলতেছেন, হঠাৎ করে আপনি একটা বল লুজ করছেন, ওখান থেকে যদি আপনি সেকেন্ড বলটা উইন করতে না পারেন তাহলে কিন্তু অপোনেন্ট খুব ইজিলি আপনার ডিফেন্সিভ শেপ ভেঙে দেবে। সো রড্রি না থাকার কারণে যেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি সেকেন্ড বল উইন করতে পারতেছে না কোনো মতেই। এবং তাদের মিডফিল্ডে যে শেপটা আছে শেপটা টোটালি ডিস্ট্রয়েড। আগে যেটা হতো যে রড্রিকে হোল্ডিং মিডে রেখে সামনে দুজন মিডফিল্ডার খেলতো, এখন কিন্তু তা হচ্ছে না। এখন আমরা যেটা দেখলাম যে গুন্ডোগানের সাথে বার্নার্ডো সিলভা এই দুজন মিলে একটা ডাবল পিভটাল রোলে খেলতেছে যেটা আসলে ক্লিয়ারলি কোনো কাজ করতেছে না। এবং রড্রি এতটাই ইম্পর্টেন্ট এবং রড্রি এই জন্যই ব্যালন ডিওর পাইছে। আমি এটা বলছিলাম আগে যে শুধুমাত্র গোল আর অ্যাসিস্ট দিয়ে আসলে কোনো প্লেয়ারকে বিবেচনা করাটা একদম বোকামি। রড্রি এমন টাইপের একটা মিডফিল্ডার যে আপনার গেম ডিসাইড করে, যে ডিসাইড করে আপনি কিভাবে অ্যাটাক করবেন, যে ডিসাইড করে আপনি কিভাবে ডিফেন্স করবেন। সো রড্রি না থাকার কারণে ক্লিয়ারলি ম্যানচেস্টার সিটি স্ট্রাগল করতেছে। সেকেন্ড ফর্ম সেকেন্ড পয়েন্ট যেটা আমি লিখছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনজুরি অফ কেভিন ডি ব্রুইনে। আমাদের জেনারেশনে যে কয়েকজন মিডফিল্ডার আছে যারা হচ্ছে ডায়নামিজম আনছে গেমে, ক্রিয়েটিভনেস আনছে, তাদের মধ্যে কেভিন ডি ব্রুইনে অন্যতম সেটা একজন। এবং আম, সে এই সিজনেও বারবার ইনজুরিতে পড়তেছে। আগেও তার ইনজুরি হিস্ট্রি খুব একটা বেশি ভালো না এবং তার সাথে বোনাস পয়েন্ট হিসেবে যুক্ত হয়েছে তার বয়স। তার বয়স যখন বেড়ে গেছে আস্তে আস্তে, তখন তার আস্তে আস্তে ধারও কমতেছে। এর উপরে এই সিজনে প্রায় কয়েকবার এখন পর্যন্ত 2-3 বার মতো ইনজুর্ড হয়ে গেছে, যার কারণে সে কোনো রিদম গেইন করতে পারছে না, কোনো শেপ পাচ্ছে না। এবং আমরা জানি যে ম্যানচেস্টার সিটি টিমের মেইন সাপ্লাই কিন্তু হচ্ছে কেভিন ডি ব্রুইনে। হ্যাঁ, এখানে বার্নার্ডো সিলভা আছে, গুন্ডোগান আছে, ফিল ফোডেন আছে, আপনি অনেকের নাম বলতে পারবেন, নতুন সাইনিং আপনি সেভিনিওর নাম বলতে পারবেন। বাট কেভিন ডি ব্রুইনে হচ্ছে একজন মেইন সাপ্লায়ার এবং যখন কেভিন ডি ব্রুইনে ইনজুরিতে পড়তেছে এবং শেপ পাচ্ছে না, ইটস অবভিয়াস যে তারা হচ্ছে স্ট্রাগল করবেই স্কোরিং গোলস। অফকোর্স এর্লিং হ্যালান্ডের মেইন সাপ্লায়ার হচ্ছে কেভিন ডি ব্রুইনে। থার্ড পয়েন্ট যেটা আমি লিখছি, অফ ফর্ম অফ অ্যাটাকার্স। একটা ভয়ানক স্ট্যাট দিই, ম্যানচেস্টার সিটির হাইস্ট স্কোরার এই সিজন এখন পর্যন্ত এর্লিং হ্যালান্ড। সেকেন্ড হাইস্ট স্কোরার হচ্ছে মাতেও কোভাচিচ অ্যান্ড ভোস্কো ভার্দিওল, যারা দুজনেই হচ্ছে অ্যাটাকার না। কোভাচিচ মিডফিল্ডার অ্যান্ড ভার্দিওল হচ্ছে একজন ডিফেন্ডার। ওরা দুজনে তিনটা তিনটা করে গোল করছে। আর এর্লিং হ্যালান্ডের গোলের এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই, বাট সে হাইস্ট গোল স্কোরার। তাহলে আপনি দেখেন আপনার টিমের স্ট্রাইকার ব্যতীত আপনার কোনো উইঙ্গারের কোনো গোল কন্ট্রিবিউশন নাই, ওইভাবে কোনো গোল নাই, কন্ট্রিবিউশন না গোল নাই। এরপর হচ্ছে আপনার মিডফিল্ড থেকে আপনি কিছু পাচ্ছেন না। মাতেও কোভাচিচ নিজেও ইনজুর্ড হয়ে গেছে। মাতেও কোভাচিচকে আনার মেইন রিজন ছিল রড্রির একটা মোটামুটি রিপ্লেসমেন্ট, তো সে নিজেও এখন ইনজুর্ড। এবং মাতেও কোভাচিচ অ্যান্ড ভার্দিওল এই দুজন হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার ফর ম্যানচেস্টার সিটি দিস সিজন। মানে এটাই প্রমাণ করে যে তাদের অ্যাটাকারদের কি অবস্থা, যেখানে ফিল ফোডেন আছে, নতুন সাইনিং সেভিনিও আছে, গ্রিলিশ আছে, যদিও গ্রিলিশ ইনজুরিতে ছিল কিছুটা, ডকু আছে, ইনজুরিতে ছিল। সো অনেক প্লেয়ারের ভিড়ে, ম্যাথিউস নুনেজ আছে, অনেক প্লেয়ারের ভিড়েও কেউ গোল করতে পারতেছে না। তো এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে প্রবলেমটা আসলে গোল স্কোরিং নিয়ে হচ্ছে, কারণ গোল আসতেছে না। এবং আপনি যখন গোল করতে পারবেন না, এটা অবভিয়াস আপনি ফুটবল ম্যাচ জিতবেন না। খুবই সিম্পল বিষয়। আরেকটা যেটা পয়েন্ট আমি লিখছি সেটা হচ্ছে এরর ইন ডিফেন্স। আপনারা যদি দেখেন ম্যানচেস্টার সিটির ডিফেন্স লাইনের অবস্থা, ওরা কিন্তু বেশ এরর করতেছে এই সিজনে। অলরেডি যে লাস্ট যে 7টা ম্যাচ হারছে ওরা, এই ম্যাচগুলোতে খুবই দৃষ্টিকটু কিছু ডিফেন্সিভ এরর আছে। আপনারা যদি একটু হালকা হাইলাইটসও দেখেন আপনারা বুঝবেন যে ম্যানচেস্টার সিটি সুলভ ডিফেন্স এটা না। আমরা যেটা দেখছি সিটির ডিফেন্ডাররা যে ধরনের ডিফেন্স করে, যে ধরনের ডিফেন্সিভ লাইন মেনটেন করে, এই ধরনের হচ্ছে না। এবং এটার পিছনেও ওই যে রড্রির ইস্যুটাই চলে আসে যে আপনার ডিফেন্সের সামনে একটা যে প্রোটেকশন দেওয়ার জন্য যে হোল্ডিং মিড নেই। সো আপনার ডিফেন্ডাররা একটু ল্যাক অফ কনফিডেন্স দেখা যাবে। এরপরে আরেকটা পয়েন্ট আমি লিখছি, নট উইনিং সেকেন্ড বল। আচ্ছা, নট উইনিং সেকেন্ড বলটা কি? ধরেন আপনি পজিশন গেম খেলতেছেন, আপনি পাসিং করতেছেন এবং আপনার পায়ে বল আছে। এখন সামহাও অপোনেন্টের হাই প্রেসিং এর কারণে আপনি বলটা লুজ করছেন। তো বলটা লুজ করলে বলটা তো উইন করতে হবে। সেকেন্ড বলটা যদি আপনি বল লুজ করার পরে যদি বল উইন না করেন তাহলে কিন্তু
আপনার ইজিলি অ্যাটাক কনসিড করবেন, এবং অ্যাটাক কনসিড করা মানে গোলের সম্ভাবনা ক্রিয়েট হওয়া। ম্যানচেস্টার সিটি সেকেন্ড বল উইন হচ্ছে না, রড্রির অ্যাবসেন্সে ম্যানচেস্টার সিটি কোনো মতেই সেকেন্ড বল উইন করতে পারতেছে না। না ফিল ফোডেন পারতেছে মিডফিল্ডে সেকেন্ড বল উইন করতে, না গুন্ডোগান পারতেছে, না বার্নার্ডো সিলভা পারতেছে, কোভাচিচও ইনজুরিতে গেছে, কোভাচিচ থাকলেও সে ওরকম ভাবে পারতেছে না। তো এইটাও একটা রিজন যে সেকেন্ড বল আপনি উইন করতেছেন। আর এই পজিশন বেস টিমগুলোর ক্ষেত্রে যেটা হয়, এরা যখন সেকেন্ড বল উইন করতে না পারে তখন ক্লিয়ারলি দে আর ইন ডেঞ্জার। এবার ডিফেন্স লাইনে যেই থাকুক দে আর ইন ডেঞ্জার। এটা একটা পয়েন্ট। আর একটা যেটা বললাম যে ল্যাক অফ স্কোরার্স, তো ল্যাক অফ স্কোরার্স আপনাকে তো গোল স্কোর করতে হবে, আপনি ম্যাচ জিততে চাচ্ছেন, আপনাকে তো গোল স্কোর করতে হবে। বার্সেলোনার ক্ষেত্রে যেটা হয়েছে লাস্ট কয়েকটা ম্যাচে, বার্সেলোনার হ্যান্সি ফ্লিকের আন্ডারে এই গেম প্ল্যানটা হচ্ছে হাই রিস্ক হাই গেম। আপনি ডিফেন্স লাইন হাই রাখতেছেন, আপনি গোল বেশি করতে হবে এবং আপনি গোল কনসিড করবেন, এটা শিওর। আমি একদম সিজনের প্রথমে একটা কথা বলছিলাম যে বার্সেলোনা এই সিজনে খুব কম ম্যাচে ক্লিন শিট রাখতে পারবে, বার্সেলোনা গোল কনসিড করবেই। কারণ এই হাই লাইন এটা মেনটেন করা হচ্ছে হাই রিস্ক এন্ড হাই গেম। আপনি রিস্কও নিতেছেন, এখানে আপনি হাই গেইনও করতে পারবেন যদি আপনি আপনার চান্সগুলোকে কনভার্ট করতে পারেন ইনটু দ্য গোলস। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ম্যানচেস্টার সিটি বেসিক্যালি পারতেছে না, ওদের সেকেন্ড বল উইন হচ্ছে না এবং তারা খুবই ইজিলি গোল কনসিড করতেছে, এবং তাদের যে মিডফিল্ড শেপ যে নাই, মিড থেকেই কিন্তু সবচেয়ে বেশি অ্যাটাক কনসিড করতেছে, যেটা আমি দেখলাম সম্ভবত 39%। কম্পেয়ারিং টু বোথ দ্য সাইডস লেফট অ্যান্ড রাইট, এটা অনেক বেশি একটা নাম্বার। সো এটাও আরেকটা রিজন। সো পেপ গার্দিওলার ব্যাপার আমি অনেককে দেখলাম পেপ গার্দিওলাকে নিয়ে সমালোচনা করতেছেন। হ্যাঁ, লেজিট সমালোচনা করবেন, হারলে অবশ্যই সমালোচনা করা যায়, বাট আপনাকে একটা জিনিস দেখতে হবে, যখন আপনার টিমের প্লেয়ার সবাই একসাথে অফ ফর্মে যায়, আপনার সবচেয়ে মেইন পাজল যে টিমটা গোছায় রড্রি অ্যাবসেন্স, এগুলা স্ট্রাগল করার একটা রিজন অবশ্যই। এবং এই জন্য আসলে সিটি এখনো মিলাইতে পারতেছে না কিছু, এবং তাদের স্কেডিউল গুলো কিন্তু হার্ড ছিল। 7th নাম্বার ম্যাচটা ছিল তাদের লিভারপুলের সাথে, এন্ড লিভারপুলের সিজনে কি খেলতেছে এটা আপনারা দেখছেন অলরেডি। তো আই হোপ যে পেপ গার্দিওলা খুব কুইকলি এগুলো ফিক্স করবে। এন্ড আমি মনে করি না পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি চ্যাপ্টার অলরেডি এন্ড, এটা আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে পেপ গার্দিওলা এমন একজন মানুষ যে ফুটবলটা মডার্ন ফুটবল, টোটালি মডার্ন ফুটবলকে নতুন একটা ভাইব দিছে। সো পেপ গার্দিওলার হাতে এখনো সুযোগ আছে ম্যানচেস্টার সিটি বিষয়গুলোকে গোছানো, এবং পেপ গার্দিওলা অবশ্যই ম্যানচেস্টার সিটি এরকম একটা ম্যাসাকারের মধ্যে রেখে যাবে না, অ্যাটলিস্ট একটা ভালো একটা পজিশনে রেখে দেন যাবে। সো বেস্ট অফ লাক টু ম্যানচেস্টার সিটি, অ্যান্ড ফর অল দ্য ম্যানচেস্টার সিটি ফ্যান প্লিজ কিপ পেশেন্স, দিস কাইন্ড অফ থিংস ক্যান হ্যাপেন। এগুলোই আমার পয়েন্ট ছিল। আমি সাধারণত ইউজুয়ালি পয়েন্ট লিখি না, বাট আমি যখন ম্যাচ দেখতে বসলাম আমি দেখলাম যে অনেকগুলো সমস্যা আসলে একসাথে হয়েছে। সো লিখে রাখাটা আমার জন্য মেমোরাইজিং করাটা একটা ইজি ছিল। থ্যাংক ইউ সো মাচ।